হ্যালো। হ্যাঁ, জি আপনাদের ভাইয়া। আপনাদের একটা কথা বলে রাখি। সেইটা হচ্ছে, আমরা যেহেতু ডিজাইন অ্যান্ড ডেভেলপমেন্ট শিখতেছি, আমাদের অনলাইন নেটেরই কাজ। আমি জানি এই জুম অ্যাপস আমারও সমস্যা হয়, তা না হয় না যে জুম অ্যাপস, গুগল ফর্ম, গুগল ক্লাসরুমে অ্যাটেন্ড করা, এগুলো আসলে একটা ঝামেলার কাজ। তারপরেও আমাদের হচ্ছে এগুলার সাথে অভ্যস্ত হয়ে উঠতে হবে। কারণ এখন থেকে যদি আমরা না শিখি তাহলে এটার পিছে আমরা ল্যাগ পড়ে যাব। আমরা চাচ্ছি সবাই ধীরে ধীরে এগুলো মানে ইউজ টু হয়ে যাব এগুলো করতে করতে। আর এগুলো শিখে নিতে হবে। যদি কারো কোনো সমস্যা হয়, আমাদের তো অনলাইনে প্রচুর রিসোর্স আছে। গুগলে সার্চ দিবেন কিংবা ইউটিউবে দেখবেন যে কিভাবে এটা হচ্ছে না, একটু সার্চ দিয়ে দেখলেই হয়তো আই থিঙ্ক আপনার প্রবলেমটা সলভ হয়ে যাবে। তো আপনাদের প্রচুর মেন্টালিটি থাকতে হবে যেন নতুন কিছু শেখার, আর প্রচুর অনলাইন রিসোর্স থেকে আপনার তথ্যটি অনুসন্ধান করার। আই থিঙ্ক আমি বুঝাইতে পারছি। এখন ওকে ভাইয়া। কথা হলো যে তারপরে 11 জন পার্টিসিপেন্ট, যাই হোক, অনেকেই তো পরে আসছে, তো তাদের জন্য আবার আর একটু নতুন ভাবে দেখানো লাগবে। দেখেন, আমরা আজকে যা করছি সেইটা হচ্ছে একটা HTML এর স্ট্রাকচার তৈরি করছি। স্ট্রাকচারটাতে হচ্ছে এইটা হচ্ছে ডক টাইপ HTML একটা ডিক্লারেশন। এটা কিভাবে এইটা এইটার HTML যে টাইপটা, এটা ও ডিফাইন্ড করে দেয়, ডিক্লারেশন করে দেয়। এইটা আপনি না দিলেও চলবে, তবে স্ট্যান্ডার্ড কোডের জন্য এটা অবশ্যই দিতে হবে। তারপর আসে HTML এর কোডটা, স্ট্রাকচার। HTML কোড লেখার জন্য অবশ্যই আপনার HTML ট্যাগ ব্যবহার করতে হবে। আর HTML ট্যাগ ব্যবহার করতে হলে আপনাকে অবশ্যই HTML এর এই সিনট্যাক্সটা ফলো করতে হবে। HTML ট্যাগ ব্যবহার করার জন্য HTML এর দুইটা ট্যাগ হয়, একটা ক্লোজিং ট্যাগ, একটা এন্ডিং ট্যাগ। এটা একটা ডাবল ট্যাগ। HTML টা একটা ডাবল ট্যাগ। ডাবল ট্যাগ কি? যেটার শেষ ট্যাগ আছে এবং যেটার শুরু ট্যাগ আছে এবং শেষ ট্যাগ আছে, অর্থাৎ স্টার্ট অ্যান্ড এন্ড। যে ট্যাগে স্টার্ট এবং এন্ড আছে সেটা হচ্ছে ডাবল ট্যাগ। ডাবল ট্যাগে স্টার্ট এবং এন্ডের মধ্যে সবকিছু লেখা হয়। এই HTML এর মধ্যে আছে, তারপরে আসে হেড ট্যাগ। হেড ট্যাগও একটা ডাবল ট্যাগ। এই হেড ট্যাগের মধ্যে লিখতে হয় টাইটেল ট্যাগ। টাইটেল ট্যাগও একটা ডাবল ট্যাগ। আর ডাবল ট্যাগের হচ্ছে স্টার্ট ট্যাগ এবং ইন ট্যাগ। এর ডিফারেন্সটা হচ্ছে ইন ট্যাগে অনলি একটা ব্ল্যাক ব্যাক স্ল্যাশ থাকে। এই ব্যাকস্ল্যাশ দিয়েই বোঝানো হয় এটা এই ট্যাগের ক্লোজিং বা শেষ। এরপরে আর এই ট্যাগের কিছু নেই। এই ট্যাগের মধ্যে লিখতে হয় হচ্ছে আমার কন্টেন্টগুলা। এই হেড ট্যাগের মধ্যে টাইটেল লিখতে হয়। আর হেড ট্যাগের মধ্যে আরো কিছু লেখা হয়, সেটা হচ্ছে বিভিন্ন লিঙ্ক করা হয়, মেটা ট্যাগ লিঙ্ক করা হয়। তারপর আপনার ফ্যাব আইকনগুলো লিঙ্ক করা হয়, সিএসএস এর লিঙ্কগুলো করা হয়। এটা যখন আসবে, আমরা যখন করব তখন আরো ভালোভাবে দেখব। শুধু জাস্ট একটা আইডিয়া নিয়ে নেন। আর এই হেডিং ট্যাগের মধ্যে যে টাইটেল ট্যাগ আছে, আর এই টাইটেল ট্যাগের মধ্যে যে কন্টেন্টটা আছে, এইটা লেখা হয় মূলত এইটার জন্য, দিস ইজ মাই টাইটেল। ওই টাইটেলের মধ্যে যা লিখবেন সেটা ট্যাব বারে এসে আপনার ওপেন হবে। যেমন এই যে HTML উইকিপিডিয়া, দিস ইজ মাই টাইটেল, হেডিং, ট্যাগ সাইজ, হাউ টু, যাই লেখা থাক, এই লেখাগুলো হচ্ছে টাইটেল ট্যাগের মধ্যে থেকে আসছে। অর্থাৎ টাইটেল ট্যাগের মধ্যে যা লিখবেন এইখানে সেই লেখাগুলোই আসে। তারপর আসে বডি ট্যাগ। হেড ট্যাগের নিচেই বডি ট্যাগ। বডি ট্যাগের মধ্যে আমার হচ্ছে যাবতীয় কন্টেন্ট থাকে, আমার সাইটের স্ট্রাকচারটা কিভাবে গঠন করা হবে, এই স্ট্রাকচারটা গঠনের জন্য কি কি ট্যাগ প্রয়োজন, কি কি ইমেজ প্রয়োজন, সবগুলাই হচ্ছে আপনার বডি ট্যাগের মধ্যে ব্যবহার করা হয়।
বডি ট্যাগের মধ্যে আরো কিছু ব্যবহার করা হয়, যেমন জাভাস্ক্রিপ্টের লিঙ্কগুলা, ওইটা বডি ট্যাগের মধ্যে কেন ব্যবহার করা হয়, কেন হেডিং এর মধ্যে হয় না, সেটা যখন আমাদের আসবে তখন আমরা অবশ্যই দেখব। এই বডি ট্যাগ দেখেন, এই HTML ট্যাগ এখান থেকে শুরু, কিন্তু বডি ট্যাগ একটু পর থেকে শুরু, এই টাইটেল ট্যাগ তারপর থেকে শুরু। এইটা হচ্ছে ইনডেন্টেশন, এইটা হচ্ছে একটা স্ট্রাকচার, স্ট্যান্ডার্ড মানের স্ট্রাকচার যাকে বলা হয়। এইটার কারণ হচ্ছে যে ট্যাগের মধ্যে যে ট্যাগ থাকবে, অর্থাৎ মধ্যে যে ট্যাগ থাকবে তার প্যারেন্ট ট্যাগ থেকে একটা ট্যাব জায়গা সে দূরত্বে সরে আসবে। একটা ট্যাব 4 স্পেসও হয়, 2 স্পেসও হয়। এই একটা ট্যাব সরে আসাই হচ্ছে আপনার স্ট্রাকচারাল ওয়েতে সুন্দরভাবে দেখায়। আমি যদি এইরকম দেই, কেমন দেখায় না, কোনো হজবরলা, কোনো দেখার সৌন্দর্য আছে? তো এইটা সৌন্দর্য ঠিক করার জন্যই আমাদের এই ইনডেন্টেশনটা ব্যবহার করা হয়। অর্থাৎ যে ট্যাগের মধ্যে যে ট্যাগ থাকবে সেই ট্যাগের মধ্যে একটা করে স্পেস যাবে। আর ক্লোজিং ট্যাগ, এন্ডিং ট্যাগ সমান্তরাল রেখা বরাবর, ভার্টিক্যাল লাইন বরাবর থাকবে। এটা হচ্ছে স্ট্রাকচারের মধ্যে গেল। তারপর আসলো ট্যাগ সম্বন্ধে আলোচনা। এই ট্যাগগুলো হচ্ছে, এটা হচ্ছে একটা পি ট্যাগ, এটা হচ্ছে একটা এ ট্যাগ, এটাকে অ্যাঙ্কর ট্যাগ বলা হয়। এই পি ট্যাগটা হচ্ছে একটা ব্লক লেভেল এলিমেন্ট, আর এই এ ট্যাগটা হচ্ছে একটা সিঙ্গেল লেভেল ইনলাইন এলিমেন্ট। ব্লক লেভেল এলিমেন্টটা কি? ব্লক লেভেল এলিমেন্টটা হচ্ছে পুরা হরিজন্টাল লাইন বরাবর যতটুকু জায়গা থাকে সবখানি জায়গা সে নিয়ে নেয়। আর ইনলাইন এলিমেন্ট হচ্ছে ওর যতটুকু কন্টেন্ট থাকে কন্টেন্ট অনুযায়ী জায়গা নিয়ে নেয়, বাদ বাকি জায়গা ছেড়ে দেয়, অন্য ট্যাগ বসতে সুযোগ দেয়। আর এই যে এই ট্যাগের মধ্যে একটা স্পেস দিয়ে লেখা দেখতেছেন, এইটাকে বলা হয় অ্যাট্রিবিউট। আমাদের অনেক প্রকার অনেক অ্যাট্রিবিউট আছে, সেটা দেখব। এইচরেফ হচ্ছে অ্যাঙ্কর ট্যাগের একটা অ্যাট্রিবিউট। এর মধ্যে হ্যাশ দেওয়া মানে হচ্ছে একটা ডেড লিঙ্ক। এই এইচরেফের মধ্যে যে লিঙ্ক দেবেন, এইখানে আপনি ক্লিক করলে সেই লিঙ্কে চলে যাবে। এইচরেফের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, যেমন আমি দেখাই। এইচরেফের মধ্যে আরেকটা অ্যাট্রিবিউট আছে, হচ্ছে সেই অ্যাট্রিবিউটের নাম টার্গেট। টার্গেট টার্গেটের মধ্যে আমাদের 4টা প্রপার্টি আছে, তার মধ্যে আমি ব্ল্যাঙ্কের কাজটা এখন দেখব। ব্ল্যাঙ্কের কাজ হচ্ছে আপনার এই লিঙ্কের মধ্যে যে লিঙ্ক দেবেন, একটা লিঙ্ক আমি দেই, এইটার লিঙ্ক দেই, এই স্টেপের মধ্যে এইটার লিঙ্ক দিলাম, এই অ্যাট্রিবিউটটা আমি অফ করে রাখলাম। দেখেন আমাদের এই লিঙ্ক কোথায় যায়, রিফ্রেশ দিলাম, এইখানে দেখেন লিঙ্কটা আমি কার মধ্যে দিছি, লিঙ্কটা দিছি অ্যানাদার লিঙ্কের মধ্যে। এই অ্যানাদার লিঙ্কে ক্লিক করলে দেখেন আমাকে সরাসরি যেই সাইটের লিঙ্কটা কপি করছি ওই সাইটে নিয়ে আসছে, কিন্তু আমাদের সাইটটা কিন্তু এখানে হারিয়ে গেছে, দেখছেন এখানে আমাদের সাইটটা নেই। তো এরকম হয় না যে আমি চাপ দিলাম আমাদের সাইটটাও থাকলো আর একটা ট্যাব ওপেন হয়ে হচ্ছে এই লিঙ্কটা ওপেন হইলো। তো এইটাই করার জন্য মূলত টার্গেট ট্যাগ ব্যবহার করা হয়। যখন আপনি টার্গেট অ্যাট্রিবিউটটা ব্যবহার করবেন, তার মধ্যে ব্ল্যাঙ্ক দেবেন, দেখেন কি হয়। আমাদের এইটা সাইট, যখনই আপনি অ্যানাদার লিঙ্কে ক্লিক করবেন দেখেন আর একটা ট্যাব ওপেন হয়ে ওই লিঙ্কটা চলে আসছে, কিন্তু আমাদের সাইটটা কিন্তু ঠিকই আছে, আমাদের সাইটটা হারিয়ে যায়নি। এইটা হচ্ছে একটা টার্গেট অ্যাট্রিবিউটের কাজ, যে অন্য সাইটে আমাদের লিঙ্কটা, আমাদের সাইটে অন্য লিঙ্কটা ওপেন হওয়া, অন্য একটা ট্যাবে ওপেন হয়ে।
তারপর আসলে ইমেজ ট্যাগ। ইমেজ ট্যাগ হচ্ছে একটা সিঙ্গেল ট্যাগ, যেমন পি ট্যাগ দেখেন শুরু আছে শেষ আছে, এ ট্যাগে শুরু আছে শেষ আছে আর মাঝখানে কন্টেন্ট লেখা হয়। কিন্তু সিঙ্গেল ট্যাগের কি শুরু আছে শেষ আছে? সিঙ্গেল ট্যাগের কোনো শুরু শেষ নাই। সিঙ্গেল ট্যাগটা একটা এটা একটা সিঙ্গেল ট্যাগ, আর এটাকে ডিফাইন করা হয় মূলত একটা ব্যাকস্ল্যাশ দিয়ে। এটা দিলেও হয় না দিলেও হয়, তবে দেওয়াটা ভালো। এই ট্যাগের মধ্যে হচ্ছে এইখান দিয়ে হচ্ছে লিখতে হয়। এখানে একটা সোর্স ট্যাগ দিছি, এই সোর্স ট্যাগের মধ্যে পাথটা দিছি, অর্থাৎ এই পাথের কারণে আমার ওই ইমেজটা আমার ফোল্ডার থেকে আসছে। এখানে একটা অল্টার ট্যাগ দিছি। অল্টার ট্যাগের মধ্যে হচ্ছে আপনার একটা নাম দিছি। যখনই এই পাথটা ঠিক থাকবে না তখনই অল্টার ট্যাগের হচ্ছে আপনার যে লেখাটা সেটা চলে আসবে। তারপরে 6টা হেডিং আছে, অর্থাৎ আমাদের এই H1 থেকে H6 পর্যন্ত এই 6টাকে বলা হয় হেডিং ট্যাগ। এই 6টা পিক্সেল রেশিও অনুযায়ী নির্ভর করে। যেমন দেখেন এই যে 6টা হেডিং ট্যাগ, এটা হচ্ছে H1 ট্যাগ, এটা 2 ট্যাগ, এটা 3। H1 ট্যাগ বড়, 2 ট্যাগ ছোট, 3 ট্যাগ ছোট। এইভাবে 6টা ট্যাগ ধীরে ধীরে ছোট হয়, যখন যেখানে প্রয়োজন হবে সেখানে ব্যবহার করব। আরেকটা কথা হচ্ছে এসইওর ক্ষেত্রে, তারপরে W3C ভ্যালিডেশনের ক্ষেত্রে, সেটা হচ্ছে একটা সাইটের মধ্যে একটা এইচন ট্যাগ ব্যবহার করাই ভালো। অর্থাৎ একটা সাইটের মধ্যে অনলি একটা এইচন ট্যাগই ব্যবহৃত হবে, এটা করাই উচিত। আর যে H2 থেকে H5 6 পর্যন্ত ট্যাগ আছে, এই ট্যাগগুলো প্রত্যেকটা সেকশনেই ব্যবহার করা উচিত। যদি আপনি প্রত্যেকটা সেকশনে ব্যবহার না করেন, W3C দিয়ে যখন আপনার কোড ভ্যালিডেট করতে যাবেন দেখবেন আপনার সফট রিজেক্ট দেবে। অর্থাৎ ভুল হয় নাই, তবে স্ট্যান্ডার্ড মানের হয় নাই, স্ট্রাকচারাল ওয়েতে হয় নাই। সো প্রত্যেকটা সেকশনে আমরা একটা করে হেডিং ইউজ করব, যে কোনো হেডিং। আর একটা সাইটের মধ্যে একটাই এইচন ট্যাগ থাকবে। এটা গেল ট্যাগ নিয়ে বিস্তারিত। তারপর আমরা কি বলতেছিলাম সেটা হচ্ছে এই যে ইমেজটা, আমি চাচ্ছি ইমেজটা নিচে আনতে, এর সাথে রাখতে চাচ্ছি না। এই কারণে একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে আমি ইমেজের উপরে দেব। এই ট্যাগের নাম হচ্ছে ব্রেক ট্যাগ। ব্রেক ট্যাগটা একটা সিঙ্গেল ট্যাগ। এই ট্যাগে এই সিঙ্গেল ট্যাগ দেওয়ার কারণ হচ্ছে এইখানে একটা ব্রেক করবে। দেখেন লিংকের নিচে চলে আসছে ইমেজটা, লিংকের সাথে ছিল, ব্রেক ট্যাগ দিয়ে জোর করে ও নিচে নামায় দিছে ইমেজটাকে। যদি আর একটা ব্রেক ট্যাগ দেন এইখানে, তাহলে দেখেন আর একটা ইন্টার পরিমাণ জায়গা ফাঁক থাকবে। আমরা ইন্টার দিয়ে একটা জায়গা ফাঁক করে নিই, ইন্টার দিয়ে চাপ দিয়ে দিয়ে নামাই। এরকম হচ্ছে ব্রেক ট্যাগ হচ্ছে জায়গা ফাঁকা করে দেয়, নিচে নামিয়ে দেয়। এই ব্রেক ট্যাগটা আমরা চাচ্ছি যে না, এই লিংকের মধ্যে একটা ব্রেক ট্যাগ দেব, কিন্তু ব্রেক ট্যাগের উপরে একটা হরিজন্টাল লাইন থাকবে। লাইন মানে একটা নিচে একটা থাকবে, তার মধ্যে একটা করে লাইন যাবে। এইটার জন্য ব্রেক ট্যাগ না দিয়ে এইটার জন্য একটা ট্যাগ আছে, সেইটা হচ্ছে এইচ আর ট্যাগ। এইচ আর ট্যাগটাও একটা সিঙ্গেল ট্যাগ। এটা দিলে দেখেন কি হয়। দেখেন এই দুটা লিঙ্ক পাশাপাশি ছিল, তার মধ্যে তো একটা ইন্টার পরিমাণ জায়গা করছি, করার পরেও একটা হরিজন্টালি লাইন টাইনা দিছে। এইটাই হচ্ছে এইচআর ট্যাগের কাজ। তো এই গেল মোটামুটি ট্যাগ সম্বন্ধে আলোচনা। যেহেতু অনেক সময় আমরা বসে আছি, আমি চাচ্ছি একটা ব্রেক দিতে, আপনারা কি বলেন? হ্যাঁ, আমরা কিছু সময় একটা ব্রেক দিই, ব্রেকের পর আরো কিছু ট্যাগ দেখবো, আর তারপর নির্দেশনাগুলো আমরা দেখবো। কয় মিনিট ব্রেক স্যার? কয় মিনিট চাচ্ছেন আপনারা বলেন? স্যার আপনি যত মিনিট দেন। নেন 20 মিনিট নেন। ঠিক আছে স্যার। ওকে, দাঁড়ান আমি আপনাদের সুবিধার জন্য আমি টাইমার ইউজ করি।
হ্যাঁ, তাহলে 20 মিনিট ব্রেক। হুম। ওকে, থ্যাংকস। ব্রেক টাইম।
স্যার তাহলে কি আমি করতেই পারবো? আপনার কত মানে একাডেমিক ক্লাসটা কত সময় লাগে? এতদিন স্যার বুঝেই ছিলাম না একাডেমিক ক্লাস ছিল না এই কোর্স ছিল, এটা কত আগে রেজিস্ট্রেশন করছিলাম আর এখন দুটা একসাথেই হয়েছে। না, আমি বলতেছি আপনার একাডেমিক ক্লাসটা কয়টা থেকে কয়টা পর্যন্ত, অর্থাৎ আমাদের এই ক্লাসটা তো 4 ঘন্টা ডিউরেশন। আপনি যদি এইখানে 2.5 ঘন্টা 3 ঘন্টার মতো দিতে পারেন তাহলে আপনি করতে পারবেন এখানে। যাই হোক, আমরা আরো কিছু ট্যাগ দেখব এখন। সেটা হচ্ছে আমরা দেখি এই যে, ভাইয়া, হ্যাঁ বলেন। হ্যালো। হ্যাঁ ভাইয়া, শুনতেছি। বলছিলাম যে ভাইয়া আমরা এই এই লেখা লিখবো এখানে এই HTML লেখাগুলো। হ্যাঁ, এইচটিএমএল লেখাগুলো আপনি আবার বলেন। ভাইয়া, আপনি কি আমাকে শুনতে পাচ্ছেন? ভাইয়া, আমি আপনার প্রশ্ন বুঝতে পারিনি, জি আপনি ভাইয়া। আমার আবার বলেন আপনার প্রশ্নটা। বলতেছিলাম যে ভাইয়া এই HTML হেড টাইটেল এগুলো আমরা কোথায় গিয়ে লিখবো, এগুলো কোন জায়গায় লিখবো? হ্যাঁ, এইটা একটা কোশ্চেন। কথা হলো এইটা লিখবেন হচ্ছে, এই দেখেন প্রথম থেকে এইটা আমি একটা এইখানে এসে আপনার একটা ফাইল ক্রিয়েট করছি, সেটাকে আমি ইন্ডেক্স অন ডট এইচটিএমএল একটা নাম দিলাম। এটা হচ্ছে আমার ফাইলের এক্সটেনশন, টেক্সট ফাইল হয়েছে। এটা হচ্ছে একটা এক্সটেনশন। আমরা এই ফাইলটাকে এডিট করব, এই ফাইলে কোড লিখব, আর এই ফাইলে কোড লেখার জন্য একটা এডিটর ইউজ করতে হবে। সেই এডিটরটা যেহেতু আমি ইন্ডেক্স ফাইল একটা নিয়েছি, এটা ডিলিট করে দিলাম। এই ফাইলটাকে আমরা এডিট করব। এই ফাইলটাকে এডিট করার জন্য যে কোনো আপনার কোড এডিটর আছে, আপনি বলেন নোটপ্যাড, আপনি বলেন নোটপ্যাড প্লাস প্লাস, আপনি বলেন সাবলাইন টেক্সট, আপনি বলেন অ্যাটম, ব্রাকেট, পিএসপিটম, যা ইচ্ছা আপনি ব্যবহার করতে পারেন। আমরা এই কোর্সটাতে ব্রাকেট দিয়ে করব। তো এই ফাইলটা আমরা ব্রাকেটে ওপেন করব। এই যে ব্রাকেটে ওপেন করছি, ব্রাকেট হচ্ছে একটা কোড এডিটর সফটওয়্যার নাম। এইখানে এসে আমাদের প্রথম যখন HTML তখন এই রকম একটা ফেস থাকবে, এইখানেই আমরা সকল ধরনের কোড লিখব। এইখানে যত কোড লিখব ওই ফাইলটা এডিট হবে, অর্থাৎ ওই ফাইলটা আমরা এডিট করতেছি, তখন আমরা ওই ফাইলটা রান করলে আমাদের ওয়েব পেজটা রান হবে। আপনার প্রশ্ন কি বুঝতে পারছেন? জি ভাইয়া, জি বুঝতে পারছি। হ্যাঁ, এখন আমরা কিছু ট্যাগ লিখছি, আমরা দেখি আরো কিছু ট্যাগ লিখবো। আমরা চাচ্ছি যে এই হেডিং ট্যাগটা মাঝখানে নেব, হেডিং ট্যাগটা মাঝখানে নেব। হেডিং ট্যাগটা মাঝখানে নেওয়ার জন্য কি করতে হবে? মাঝখানে নেওয়ার জন্য পুরা হেডিং ট্যাগটাও নিতে পারি, আবার এই লেখাটাও নিতে পারি, দুই ভাবেই নিতে পারি। যদি আমরা অনলি পুরা লেখাটা নিতে চাই তাহলে মাঝখানে নেওয়ার জন্য একটা ট্যাগ আছে, সেই ট্যাগের নাম হচ্ছে সেন্টার। সেন্টার নামে একটা ট্যাগ আছে, সেন্টার ট্যাগটা ডাবল ট্যাগ, স্টার্ট ট্যাগ অ্যান্ড এন্ডিং ট্যাগ। এর মাঝখানে যদি লেখাটা দেই তাহলে দেখি কি অবস্থা হয়, যায় কি না।
দেখেন এই লেখাটা মাঝখানে চলে আসছে, কিন্তু এই পি ট্যাগটা কিন্তু পুরোটাই আছে। যদি আমরা এটা ইন্সপেক্ট এলিমেন্ট করি, এই দেখেন এটা হচ্ছে সেন্টার ট্যাগ। যখনই পি ট্যাগের উপরে নেব তখনই পুরোটাই হচ্ছে আপনার পি ট্যাগ নিয়ে নিছে। একটা এটা আবার ব্লক লেভেল এলিমেন্ট। হ্যাঁ, এটা আবার আরেকভাবে লেখা যায়, সেইটা হচ্ছে আপনার এই পি ট্যাগটাকেই সেন্টার ট্যাগের মধ্যে নিতে পারেন, সেন্টার ট্যাগের মধ্যে নিতে পারেন। দেখি কি অবস্থা হয়, আসে নাকি। দেখেন ও কিন্তু মাঝখানে আসছে, অর্থাৎ আপনি এই সেন্টার ট্যাগ এটার মধ্যেও লিখতে পারেন, এটার মধ্যেও লিখতে পারেন। কিন্তু এইখানে দেখেন আপনার কোড সুন্দর দেখানোর জন্য, এটা কি কোড সুন্দর হয়েছে, ইন্টেনশন হয়েছে, এইটা হওয়ার জন্য একটা ইন্টার দেবেন, এটা একটা ইন্টার দেবেন, দিয়ে এই সেন্টার ট্যাগের মধ্যে কি এই পি ট্যাগটা না, এই পি ট্যাগটাকে একটা ট্যাব দিয়ে ভিতর দিকে ঢুকিয়ে দেবেন, তাইলে হচ্ছে ওয়েল স্ট্রাকচার। আমরা সেন্টার ট্যাগ দেখলাম, আমরা আরো কিছু ট্যাগ দেখব, সেইটা হচ্ছে আমরা লিস্ট স্টাইল ট্যাগ গুলা দেখব। লিস্ট স্টাইল, লিস্ট স্টাইল ট্যাগ কি? লিস্ট স্টাইল ট্যাগ হচ্ছে একটা লিস্ট আকারে যে কোনো কন্টেন্ট কিংবা লেখা, আপনার লেখা, যেমন এই যে আমরা খাতার মার্জিনের বাম পাশে দিয়ে 1 নম্বর দিয়ে কিছু লিখি, আবার নিচে 2 নম্বর দিয়ে কিছু লিখি, আবার 1 2 3 এই নম্বর ছাড়াও আমরা স্টার দিয়ে লিখি কিংবা টিক চিহ্ন দিয়ে লিখি। এই রকম একটা লিস্ট স্টাইল টাইপ লিখতে গেলে আমাদের কিছু ট্যাগ আছে, সেটা ইউজ করতে হবে। সেই ট্যাগের নাম হচ্ছে লিস্ট স্টাইল, লিস্ট ট্যাগ, লিস্ট এসটিএমএল। এই লিস্ট এসটিএমএল কিংবা লিস্ট ট্যাগটা 3 প্রকার, একটা আছে অর্ডার লিস্ট, একটা আছে আনঅর্ডার লিস্ট, একটা আছে ডিসক্রিপশন লিস্ট। আমরা 3টা টাইপই দেখব। আমরা প্রথমে অর্ডার লিস্ট টাইপ দেখব। অর্ডার লিস্ট টাইপ দেখতে হলে আমাদের ট্যাগ আছে একটা ওএল, ওএল ট্যাগ, সরি ওএল তো হয়নি, ওএল, ওএল একটা ডাবল ট্যাগ। এই ওএল ট্যাগের মধ্যে তার আগে আমরা এখানে একটা ব্রেক ট্যাগ দেই, 2টা ব্রেক ট্যাগ দেই যেন এটা নিচে আসে, এখানে একটু জায়গা করে নেই। এই ওএল ট্যাগ, এই ওএল ট্যাগের মধ্যে লিখতে হয় আমাদের এল আই ট্যাগ, অর্থাৎ লিস্ট স্টাইল ট্যাগ লিখতে গেলে আপনাকে অবশ্যই কোন লিস্ট স্টাইল লিখবেন সেই লিস্ট স্টাইল, তার মধ্যে এলআই, এটা অবশ্যই লিখতে হবে। যেমন এইখানে আমরা লিখি দিস ইজ অর্ডার লিস্ট, এটা আমরা ডুপ্লিকেট করি, ডুপ্লিকেট করতে হয় কন্ট্রোল ডি দিয়ে। এটা ডুপ্লিকেট করি, দেখি ব্রাউজারে কি দেখায় আমাকে। ব্রাউজারে দেখেন নিচে দেখেন চলে আসছে দিস ইজ অর্ডার লিস্ট, দিস ইজ অর্ডার লিস্ট ওএল। যেহেতু অর্ডার লিস্ট সেহেতু দেখেন 1 2 3 4 5 6 দিয়ে শুরু হয়েছে। এটা এবিসি দিয়ে শুরু করতে পারেন, যা ইচ্ছা তাই দিয়ে শুরু করতে পারেন, কিন্তু অর্ডার লিস্ট হচ্ছে আপনার একটা অর্ডার ফলো করে, একটা মান ফলো করে, ওই মান অনুযায়ী তার পরবর্তী মানগুলো দিয়ে ও একটা লিস্ট তৈরি করে। এটা গেল অর্ডার লিস্ট। এখন আমরা আনঅর্ডার লিস্ট দেখব। অর্ডার লিস্ট ও দিয়ে শুরু হয়, তাই আনঅর্ডার লিস্ট কি দিয়ে শুরু হতে পারে বলতে পারবেন কেউ? ইউ দিয়ে। ইউএল, ইউএল। আনঅর্ডার লিস্ট আমাদের ইউএল দিয়ে শুরু হয়। আর যেহেতু আমরা এটা লিস্ট করব সেহেতু অবশ্যই এর মধ্যে এল আই হবে।
আমরা কন্টেন্ট লিখি দিস ইজ অন অর্ডার লিস্ট। অর্ডার বানানো হয়তো ভুল হয়েছে, যাই হোক। দেখেন আনঅর্ডার লিস্টে ওনারা কি দেয়, যদি এটা রিফ্রেশ দেই, এইটা হচ্ছে আনঅর্ডার লিস্ট। ডিফল্ট ভাবে ওরা একটা সার্কেল দিছে, এটা কিন্তু 1 2 3 কিংবা ABC এরকম কোনো অর্ডার মেনটেন করে নাই। এটা জাস্ট ওরা একটা ডিফল্ট ভাবে একটা চিহ্ন দিছে, এটা টিক চিহ্ন কিংবা যে কোনো চিহ্নই দেওয়া যায়, আমরা যখন সিএসসি করবো তখন দেখব, কিন্তু এটা অর্ডার মেনটেন করে নাই, এই কারণে এটাকে বলা হয় আনঅর্ডার লিস্ট। এখন আমরা যদি এই লিঙ্কগুলাকে ধরেন, প্রত্যেকটা হবে কি এক একটা লিঙ্ক হবে, এটা এই লিঙ্ক, এটা এই লিঙ্ক, এটা এই লিঙ্ক। এই লিঙ্কগুলোকে করার জন্য তো আমরা তো জানি লিঙ্ক করার জন্য একটা অ্যাঙ্কর ট্যাগ ব্যবহার করা হয়। আমরা যখন মেনু করব তখন হচ্ছে এই অর্ডার লিস্ট কিংবা আনঅর্ডার লিস্ট দিয়ে মেনু করব, এবং এই এলআই এর মধ্যে একটা করে অ্যাঙ্কর ট্যাগ দেব, অ্যাঙ্কর ট্যাগের মধ্যে এইটা দেব। আর এই অ্যাঙ্কর ট্যাগে হচ্ছে আমরা হাইপার রেফারেন্স লিঙ্কটা দেব, এই স্রেফ যাকে বলে। এই স্রেফের মধ্যে আমি একটা লিঙ্ক এনে দেই, দেখেন সবগুলা কিন্তু এক কালার, আর এইটা হচ্ছে এক কালার। আর এইটাতে যখনই আপনার মাউস নিয়ে যাচ্ছি তখনই দেখেন একটা হাতের চিহ্ন আসতেছে, অর্থাৎ আমাদের এই কার্সরটা পয়েন্টার আকারে আসতেছে, এটাকে বলে পয়েন্টার। আর এর উপর যখনই নেই দেখেন নিচের দিকে একদম নিচে বাম পাশে একটা লিঙ্ক জেনারেট হচ্ছে। এই লিঙ্ক জেনারেট হকে বলে হচ্ছে টুল টিপ, অর্থাৎ আপনি যে লিঙ্কের নিচে, যে লিঙ্কের উপরে আপনার কার্সরটা রাখবেন সেইখানে একটা লিঙ্ক জেনারেট হবে, সেটার নাম হবে টুল টিপ। আমরা টুল টিপেরও কাজ দেখব। এই গেল অর্ডার লিস্ট অ্যান্ড আনঅর্ডার লিস্ট। এখন আমরা ডেসক্রিপশন লিস্ট লিখব। বরাবরের মতো ডেসক্রিপশন লিস্ট লিখতে গেলে DL দিয়ে শুরু করতে হয়। এটা DL দিয়ে শুরু করতে হয়, এটাকে বলে হচ্ছে ডেসক্রিপশন লিস্ট। ডেসক্রিপশন লিস্টটা অন্য লিস্ট থেকে একটু ভিন্ন। ডেসক্রিপশন লিস্টের মধ্যে আর এলআই হবে না, এইখানে হবে হচ্ছে যে ডেসক্রিপশন বলতে কি বোঝায়, আমরা যে কোনো একটা প্রোডাক্টের নাম দেই, তার বিবরণ দেই, এটাই তো। তো এইটা দেওয়ার জন্য আর ইউএল হবে না, এইটা দেওয়ার জন্য হবে হচ্ছে ডি। এটি ডিতে বলা হয় ডিফাইন টার্ম, মানে কোন টার্মটা আপনি ডিফাইন করে দেবেন, কার ডিসক্রিপশন দেবেন, ওইটার হেডিংটা এখানে দিতে হয়। আমি দিলাম ধরেন ফুড, ফুড নিয়ে আমি একটা প্যারাগ্রাফ লিখবো, ফুড, ফুড দিলাম, দেখি কি অবস্থা, এইটুকু দেখি আসে কিনা। দেখেন এখানে ফুড চলে আসছে। তার আগে আমি এইখানে কয়টা ব্রেক ট্যাগ দিয়ে নেই যেন নিচে জায়গা হয়। ফুড, এই ফুডটা হচ্ছে ডিটি ডিফাইন টার্ম, এইটার ডিসক্রিপশন লেখার জন্য আর একটা ট্যাগ আছে, সেইটা হচ্ছে ডিডি, অর্থাৎ ডিফাইন ডিসক্রিপশন। এটা হচ্ছে ডিটি ডিফাইন টার্ম, এটা হচ্ছে ডিডি ডিফাইন ডিসক্রিপশন, আর এটা হচ্ছে ডিএল ডেসক্রিপশন লিস্ট। তো এইটার মধ্যে আমরা আপনার কিছু ডিসক্রিপশন দেবো। ডিসক্রিপশন আনার জন্য কিছু আমরা ডামি টেক্সট নিয়ে আসি, আর ডামি টেক্সটের একটা সাইড আছে, সেটা হচ্ছে লরেম ইপসাম। লরেম ইপসাম নামে একটা সাইট আছে,
এইখানে হচ্ছে আপনার সবগুলা টেক্সট হচ্ছে ডামি টেক্সট। আপনার কি কেউ বলতে পারবেন ডামি টেক্সট বলতে কি বোঝানো হয়? হুম, ডামি টেক্সটটা হচ্ছে আপনার দেখবেন বিভিন্ন আমাদের সাইট তৈরি করার জন্য বিভিন্ন টেক্সট লাগে যেগুলো ভ্যালুলেস, সৌন্দর্যের জন্য ডিজাইন করা হয়। এইগুলো হচ্ছে পরে যারা সাইট ইউজ করে কিংবা ডেভেলপিং করে কিংবা সাইট রান করে তখন হচ্ছে তারা তাদের প্রোডাক্টে বর্ণনা দেয়, ডিসক্রিপশনটা চেঞ্জ করে। এই যে একটা কাজ সাইটকে সুন্দর করার জন্য, এই টেক্সটটা তো আর যেখানে ইচ্ছে সেইখান থেকে নেওয়া যায় না। আপনার কিছু কিছু সাইট থেকে নেবেন, তারা কপিরাইট ক্লেম করবে, অর্থাৎ আপনার এই সাইট কিংবা এই লেখার পিছনে তারা মামলাও করতে পারে। এই কারণে এই সমস্যার সমাধানের জন্য হচ্ছে ডামি টেক্সট ইউজ করে। ডামি টেক্সট হচ্ছে আপনাদের কিছু লেখা দেবে যে লেখার কোনোই ভ্যালু নাই, শুধু জাস্ট লেখা, এই লেখার কোনো কাজ নাই, কোনো কিচ্ছু নাই। এই লেখা আপনারা ইচ্ছা মতো নিজের সাইটে নিয়ে লিখতে পারেন। এইগুলাকে বলা হয় ডামি টেক্সট। এই ডামি টেক্সটের জন্য একটা ভালো সাইট হচ্ছে লরেম ইপসাম। এখান থেকে আপনারা টেক্সট নেবেন আপনাদের কাজের জন্য। কপি হচ্ছে না কেন? এখান থেকে আমি এইটুকু কপি করলাম, নিয়ে আমরা ডিটির মধ্যে দিলাম। ডিফাইন টার্মটা এক কোণায় আর ডেসক্রিপশনটা তার ঠিক নিচ থেকে একটা ট্যাব হয়ে বের হয়ে আসছে। যদি আমরা আরো কিছু লেখা দেই তাহলে বুঝতে পারবেন। যদি এখানে আমরা আরো কিছু লেখা দেই, দেখেন ও কিন্তু আর এই দিকে যায়নি, ও এইখান থেকেই লিখতেছে। আপনি যত লেখা দিবেন ও সেম সবগুলা এইখান থেকেই লিখবে। এইটাকে বলা হয় হচ্ছে ডিএল, অর্থাৎ ডেসক্রিপশন লিস্ট। আমরা আরেকটা নিতে পারি, দেখি আরেকটা নিলে কি হয়। প্রত্যেকটা ডেসক্রিপশন লিস্ট দেওয়ার জন্য একটা ডিটি হয়। ডিটির মধ্যে হচ্ছে আপনার প্রোডাক্টের নাম থাকে কিংবা হেডিং কিংবা শিরোনাম থাকে, আর তার নিচে হচ্ছে একটা ডেসক্রিপশন থাকে। এইটার মধ্যে হচ্ছে প্রোডাক্টের ডেসক্রিপশন থাকে। কোড, এই ব্র্যাকেট আমরা কেন ইউজ করতেছি, ব্র্যাকেটে আরো অনেক সুবিধা আছে। যেমন তার মধ্যে একটা সুবিধা হচ্ছে যদি আপনি এখানে লরেম লেখেন, লরেম লিখে 50 লেখেন, লিখে ট্যাব দেন, তাহলে দেখেন অটো লরেম ইপসামের কিছু ডামি টেক্সট এখানে জেনারেট করে নিছে। এখান থেকে কিন্তু আর ওই আমার সাইটে গিয়ে কপি করে আনা লাগে না। কাজ দ্রুত করার জন্যে এই আমরা শর্টকাটগুলো ইউজ করব। আর আমরা যতটুক জানি সব টাইম টু টাইম সব শর্টকাট আমরা ব্যবহার করব, কারণ আমরা যত দ্রুত পারি আমরা আমাদের সাইট বিল্ড আপ করবো, কোড লিখব। দেখেন ফিশ আরেকটা চলে আসছে, আর একটা ডেসক্রিপশন চলে আসছে। তো ব্র্যাকেট ইউজ করা এই সুবিধাগুলো আমরা নেব, এই কারণে আপনাদের প্রথম থেকে ব্র্যাকেটটা আমি সাজেস্ট করছি। অন্য ইয়াতেও শর্টকাট আছে, আপনার যেটা ইচ্ছা সেটা ইউজ করতে পারেন। তো এখন আমার কথা হলো, এই যে আমি এতক্ষণ যে যে লেকচার যে লেসনগুলা বুঝাইলাম, এটাতে কারো কোনো কোশ্চেন আছে? ভাইয়া, হ্যাঁ বলেন। আমি কিছু টেক্সট লিখছি, ওটাকে দেখবেন? হ্যাঁ দাঁড়ান, আমি সব দেখব। আমি আপনাদের ক্লাসের কাজ ক্লাসে তো নেবই, তারপর হোমওয়ার্ক দেবো, যেন আপনাদের এই ক্লাসে এসে সময়টুকু নষ্ট না হয়, আপনারা কিছু শিখে যেতে পারেন। তো এইটাতে যদি কারো কোনো সমস্যা না থাকে, আমি যতগুলো ট্যাগ ইউজ করছি আপনারা ততগুলো ট্যাগ ইউজ করে এখন কাজ করবেন।
এবং আমাকে স্ক্রিন শেয়ার দেবেন, আমি আপনাদের সকল কাজ দেখব। দেখবেন আপনার কাজ করার সময় এইটা মনে হলো যে খুব সহজ, বোঝাও যায় খুবই সহজ, কিন্তু কাজ করার সময় দেখবেন আর করা হয় না, পারতেছেন না। আমাদের এই কাজ এমন যে বুঝলেও হয় না, মুখস্থ করলেও হয় না, শুধু প্র্যাকটিস করতে হয়। প্র্যাকটিস করলে আপনাদের এখনই অনেক ভুল হবে আমি জানি, আর যত ভুল হবে তত শিখতে পারবেন। তো যদি কারো কোনো কোশ্চেন না থাকে, আপনারা যতগুলো ট্যাগ ইউজ করি ততগুলো ট্যাগ ইউজ করে আপনার কাজ করেন। আর ভাই আপনি দেখাইতে চান যে, বিয়ারের ক্ষেত্রে হ্যাঁ বলেন। বিয়ারের ক্ষেত্রে লাস্টে স্ল্যাশ না দিলে চলে না? এইটা এই বিয়ার ট্যাগটা দেন নাই মানে না, এটা তো ব্র্যাকের জন্য ব্যবহার করে, লাস্টে একটা মানে ওই একটা স্ল্যাশ হয় না? ও আপনি এখানে দেন বিয়ার নাই ট্যাগ, তো। হ্যাঁ স্ল্যাশ হয়, এটা যেহেতু সিঙ্গেল ট্যাগ। আর দিলেও কি কাজ করে? হ্যাঁ স্ল্যাশ ছাড়াও কাজ করে, অর্থাৎ সিঙ্গেল ট্যাগে আপনি স্ল্যাশ দিলেও কাজ করবে, না দিলেও কাজ করবে। আমি যেহেতু শর্টকাট ইউজ করছি ওই কারণে আমার স্ল্যাশ দেওয়া হয় নাই। ব্র্যাকেটে শর্টকাট আছে, তো আপনি ইউজ করবেন। আর ডাবল ট্যাগের ক্ষেত্রে কিন্তু স্ল্যাশ দিতে হবে। ডাবল ট্যাগের ক্ষেত্রে ইন্ডিং ট্যাগটাতে ওইটাতে অবশ্যই স্ল্যাশ দিতে হবে। আর সিঙ্গেল ট্যাগের ক্ষেত্রে আপনি স্ল্যাশ দিলেও চলে, না দিলেও চলে। আর কোন ভাই যেন করছেন, আমি পাওয়ার দিচ্ছি, আপনি আপনার স্ক্রিনটা শেয়ার দিন, ওকে ভাই। দেখি কি অবস্থা। হ্যাঁ, আমরাও কি এখন এটা করব? হ্যাঁ সবাই করবেন। ভাইয়া দিব? হ্যাঁ দেন। ভাই দেখতে পাচ্ছেন? হ্যাঁ আপনার স্ক্রিন দেখতে পাচ্ছি, আপনি এখন কোডে যান। জি ভাই। একটু বড় করেন কোডটা। টাইটেল, আপনার তো ইমেজ ট্যাগটা হয় নাই। আইএনজি হবে শুধু। আইএমজি হ্যাঁ দিলে তো আপনার ওখানে পেয়েছে, মানে সে গুগলে, মানে সার্চ দিলে। দেখেন, ইমেজ ট্যাগটার জন্য আমরা আইএমজি ট্যাগ ব্যবহার করি, আইএমজি ইমেজ নামের ট্যাগ নাই। আর আপনার যেটা আসছে জি। এইটা হচ্ছে আপনার পাথটা ঠিক আছে আসছে, যখন আপনি সাইট করতে যাবেন তখন দেখেন ইরর রেজ করবে। এখন কারণ ঠিক আছে ভাইয়া? হ্যাঁ এখন ঠিক আছে, কারণ প্রথমে আমি কিন্তু ট্যাগ ছাড়া একটা লেখা লিখছিলাম, তারপরে কিন্তু ব্রাউজারে শো করছিল তো। জি জি জি। হয়তো। আর আপনি একটা ফোল্ডার ক্রিয়েট করবেন আপনার ফাইলের মধ্যে, রুট ফাইলে, যেমন আপনি এখানে পাথ দিছেন, কোনো ফোল্ডার নাই। ওকে ওকে ওকে, ইমেজ আর একটা হ্যাঁ আর অ্যাঙ্কর ট্যাগের মধ্যে যে লিঙ্কটা দিছেন ওই লিঙ্কটা হবে এই স্রেফের মধ্যে যে হ্যাশ লিঙ্ক ওইখানে। আর অ্যাঙ্কর, হ্যাঁ এ ট্যাগের মধ্যে, এই ক্লোজিং আর ইন্ডিং ট্যাগের মধ্যে হবে হচ্ছে আপনি ক্লিক মি আর যেই লেখা দেন ওই লেখা। একটা মজার ঘটনা আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে আমি কোডিং এ কিভাবে আসলাম। হ্যাঁ ভাইয়া, অবশ্যই। এটা হচ্ছে যে আমি একদিন কি যেন ডাউনলোড করতেছিলাম, তো লেখা আছে ডাউনলোড, চাপ দিলে অন্য কিছু হয়, অন্য কিছু হয়। আমি বুঝলাম না কিছু, যে লেখা আছে এইটা, এটাতে যায় না অন্য লিঙ্কে যায় কেন। এইটা ভাবতে ভাবতে ইউটিউবে সার্চ দিলাম, কিংবা তখন হচ্ছে আমি একটা ডিস্ক কিনছিলাম, আমার ফ্রেন্ড কিনছিল, সেটা সেটা যেন কি এখন মনে পড়তেছে না, সেইটাতে দেখলাম
যে এই অ্যাঙ্কর ট্যাগের কাজ, এই লিঙ্কের মধ্যে যে লিঙ্ক দিবেন সেই লিঙ্ক কাজ করে, কিন্তু এইখানে যেই লেখা দেবেন সেই লেখাই হবে। আমি তো তাজ্জব যে এইখানে লেখা একটা, ক্লিক করে অন্যটা। তো এই আগ্রহ নিয়ে আমি অনলাইনে কিছুদিন ঘাঁটছিলাম, এই থেকে হচ্ছে আমার এই প্রোগ্রামিং জগতে আসা। এই অ্যাঙ্কর ট্যাগ থেকেই আমার প্রোগ্রামিং শেখা। ভাই আমার অ্যাঙ্কর ট্যাগকে বলেছেন? হ্যাঁ, ভুল আছে। হ্যাঁ বলেছেন। কারণ এই স্রেফের লিঙ্কটা হবে এই স্রেফে যে হ্যাশ দিছেন ওর মধ্যে, আর যে ক্লোজিং এন্ড এন্ডিং ট্যাগের মধ্যে যে লিঙ্কটা দিছেন এইখানে হবে আপনার যে নাম দিবেন সেই নামই ব্রাউজারে শো করবে। উপরের যে অ্যাঙ্করটা দিছি দেখেন, দুটা হ্যাঁ, দিছি। উপরের উপরেরটা অ্যাঙ্কর ট্যাগটা ঠিক আছে, তবে লিঙ্ক নাই। আর নিচের অ্যাঙ্কর ট্যাগটা হচ্ছে আপনার লিঙ্ক ভুল জায়গায় দিছেন, লিঙ্ক দেওয়া আচ্ছা লাগে এই আচ্ছা। স্রেফের মধ্যে। আপনি যে ব্রাউজার দিছেন দেখেন, ব্রাউজারে যদি ইয়াতে ব্রাউজারে যান দেখেন এই স্রেফ যে লিঙ্কটা, এই লিঙ্কটাই শো করবে, কিন্তু কোনো লিঙ্কে যাবে না, এই লেখাটাই আসবে। ওকে ওকে, বুঝতে পারছি। তো আপনি যদি আবার চেষ্টা করে আবার প্রথম থেকে করেন সব কেটে দিয়ে, আপনার জন্য ভালো হবে। ওকে। আপনি করেন সবগুলো মোটামুটি সব ট্যাগ দিয়েই করবেন। টাইম কতক্ষণ? অ্যাকচুয়ালি আপনার করতে থাকেন, আপনাদের সময় মতো নিয়ে করতে থাকেন। প্রথম দিকে তো আপনাদের অবশ্যই টাইম বেশি লাগবে। আচ্ছা আচ্ছা। আপনার কোনো সমস্যা নেই, করতে থাকেন, আমি আছি। শেয়ার দিচ্ছি। দেখেন, আমরা বেসিক কিছু ট্যাগ দেখছি, আমরা চাইলে আরো কিছু বেসিক ট্যাগ দেখতে পারি। তার আগে হচ্ছে আপনাদের প্রথমে একটা ট্যাগ লিস্ট দেখাইছিলাম, ওইখান থেকে আপনারা কিছু ট্যাগ দেখে আসবেন, শুধু দেখবেন। আর যদি প্রয়োগ করতে পারেন করবেন, যদি প্রবলেম হয় কোনো সমস্যা নাই। আপনার যেন ট্যাগগুলোর সাথে পরিচিত হতে পারেন এই কারণে ট্যাগগুলো দেখবেন। তারপর আমরা আর কিছু ট্যাগ দেখি। বেসিক ট্যাগের মধ্যে আর আছে হচ্ছে আপনার একটা ট্যাগ আছে আন্ডারলাইন, যে কোনো লেখা আন্ডারলাইন করার জন্য। যেমন আমরা মাইক্রোসফটে দেখি যে ওয়ার্ড পেজে আন্ডারলাইন ইউ লেখা, ওইটাতে চাপ দিলে আন্ডারলাইন হয়, ইটালিক আই লেখা চাপ দিলে ইটালিক হয়। এইটা করার জন্য কোডে হচ্ছে ট্যাগ আছে, এই ট্যাগগুলোকে এচটিএমএল ট্যাগ বলে। এই ট্যাগ আন্ডারলাইন করার জন্য আমরা ইউ ট্যাগ ব্যবহার করব। ইউ ট্যাগ লিখব, দিস ইজ আন্ডারলাইন ট্যাগ। আচ্ছা, দেখি আসে নাকি। দেখেন, একটা লেখা আসছে, তার নিচে একটা আন্ডারলাইন চলে আসছে। আরেকটা ট্যাগ দেখবো, আরেকটা ট্যাগ ইটালিক করার জন্য। আমরা ইটালিক করার জন্য আই ট্যাগ আছে। যখন আমরা সিএসএস করব, আই ট্যাগের আরেকটা কাজ আছে, সেটা হচ্ছে আই ট্যাগ দিয়ে আমরা সাইটে বিভিন্ন আইকন আনবো। আইকনের জন্য আই ট্যাগ ব্যবহার করা হয়, সেটা আমরা দেখব। তার আগে আমরা দেখি আই ট্যাগটা কি। দিস ইজ ইটালিক, ইটালিক ট্যাগ। এটা একটা ইটালিক ট্যাগ, এটা করলে লেখাটা আপনার ইটালিক হয়ে যাবে। দেখেন, এই লেখাটা ইটালিক হয়েছে। আর একটা ট্যাগ আছে, এই লেখাটা আমি দেখি, একটা ব্রেক ট্যাগ দিই। এই লেখাটা আমি চাচ্ছি বোল্ড করব। বোল্ড করার জন্য আর একটা ট্যাগ আছে, সেটা হচ্ছে বি ট্যাগ। দিস ইজ বোল্ড ট্যাগ।
দেখেন এই লেখাটা বোল্ড হয়ে আসছে, এই লেখাটা বোল্ড হয়ে আসছে। এই বোল্ড করার আরেকটা ওয়ে আছে, এই বোল্ড করার আরেকটা ওয়ে আছে, আরেকটা ট্যাগ আছে, ওই ট্যাগের কাজ হচ্ছে বোল্ড করা, সেম কাজ। ওই ট্যাগের নাম হচ্ছে স্ট্রং ট্যাগ। স্ট্রং ট্যাগ মূলত বোল্ড ট্যাগের মতোই কাজ করে, তবে স্ট্রং ট্যাগের একটা পার্থক্য আছে, খুবই সূক্ষ্ম পার্থক্য। সেটা হচ্ছে যখন আমরা অনেক কোড লিখবো, বড় বড় জাভাস্ক্রিপ্ট লিখবো, তখন জাভাস্ক্রিপ্ট কিছু কিছু কোডে কনফ্লিক্ট করে, মানে এক কোডের কারণে অন্য কোড ইরর রেজ করে, সফট ইরর দেখায়। এই ইররটা সমাধানের জন্য একটা বি ট্যাগও দায়ী থাকে। এই কারণে আমরা যত সম্ভব পারি বি ট্যাগের পরিবর্তে স্ট্রং ট্যাগ লিখবো। স্ট্রং ট্যাগ হচ্ছে একটা স্মার্ট বি ট্যাগের আপডেট ভার্সন। দেখেন এটার সেম কাজ। দেখেন এটা হচ্ছে বি ট্যাগে আসছে, আর এটা হচ্ছে স্ট্রং ট্যাগে আসছে। দুইটার কাজই কিন্তু সেম কাজ, বোল্ড করা। আমরা সবশেষে আরেকটা মজার ট্যাগ শিখবো। সেইটা ট্যাগ হচ্ছে, এই যে আমরা টেলিভিশনের নিচে শিরোনাম দেখি না, টেলিভিশনের নিচে যে শিরোনাম দেখি স্ক্রল করে আসে, ডান দিক থেকে বাম দিকে আসে। এইটা কাজ করার জন্য HTML একটা ট্যাগ ব্যবহার করছে। এই ট্যাগের নাম হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ, এই মার্কিউ ট্যাগের মধ্যে আপনারা যা লিখবেন তাই স্ক্রল হয়ে আসবে। যেমন আমি লরেম থেকে কিছু টেক্সট আনি, লরেম 30। দেখেন এইটা যদি রিফ্রেশ দেন, এই দেখেন বাম পাশ থেকে একটা লেখা ভেসে আসতেছে। আপনারা কি আমার কথা শুনতে পাচ্ছেন? এইটা হচ্ছে মার্কিউ ট্যাগ। মার্কিউ ট্যাগ ডান পাশ থেকে আসতেছে বাম পাশের দিকে, বাম পাশ থেকেও ডান পাশের দিকে আসে, উপর থেকেও নিচের দিকে আসে, নিচের থেকেও উপরের দিকে যায়। এইটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, এই মার্কিউ ট্যাগ কিভাবে নিচের থেকে উপরের দিকে যাবে, উপরের থেকে নিচের দিকে আসবে, আর এর স্পিডটা দেখেন একটা নির্দিষ্ট স্পিড আসতেছে, এই স্পিডটা কম বেশি করবেন। এইটা হচ্ছে আপনাদের হোমওয়ার্ক, এটা কাজ করবেন। যদি এটা না পারেন তাহলে গুগলে গিয়ে মার্কিউ ট্যাগ লিখে সার্চ দিবেন। মার্কিউ ট্যাগ লিখে সার্চ দিলে অনেক সাইট পাবেন, তার মধ্যে W3 সাইটে যেতে পারেন। W3 স্কুলে যে দেখবেন ওরা সুন্দরভাবে দিচ্ছে, ইভেন ওইটার জন্য প্র্যাকটিসের একটা ওয়ে দিছে। আমার কথা বুঝতে পারছেন? এটা আপনাদের হোমওয়ার্ক থাকবে, মার্কিউ ট্যাগ কিভাবে অন্য দিকে ডিরেকশন চেঞ্জ হয়। এই যে আজকে ক্লাস করলাম, এর মধ্যে যদি কারো কোনো প্রবলেম থাকে আমাকে জানাতে পারেন। ইমেজের মধ্যে অল্টার এটা কি জন্য দিতে হয়? হ্যাঁ, ইমেজের মধ্যে অল্টার এটা কি জন্য দিছে? গুড কোশ্চেন, দাঁড়ান। ইমেজের মধ্যে অল্টার দেওয়ার কারণ হচ্ছে, ভাই যে একটু বাইরে কথা বলেন, একটু মিউট করে কথা বলেন যাতে আমাদের সমস্যা না হয়। ইমেজের মধ্যে অল্টার দেওয়ার কারণ হচ্ছে এইটা ইমেজ পাথ, আমি কোনো ভুল ক্রমে ইমেজ পাথটা ভুল দিলাম। যেমন ইমেজ ফোল্ডারের নামটা আমি ভুল দিলাম, আমার ফোল্ডারের নাম আছে ইমেজেস, আমি দিলাম ইমেজ। এই পাথটা ভুল দেওয়ার কারণে কি ইমেজটা আসবে? এই পাথটা ভুল দেওয়ার কারণে ইমেজটা আসবে না। দেখেন এইখানে আমার ইমেজ ছিল, এইখানে আমার ইমেজ ছিল, ইমেজ পাথটা ভুল দেওয়ার কারণে কি আসছে? লোগো ইমেজ। এই লোগো ইমেজ কোথা থেকে আসছে? এই লোগো ইমেজ আসছে অল্টারের লোগো থেকে।
অর্থাৎ ইমেজ পাথটা যখনই আমাদের কোনো কারণে ভুল হবে, যেমন ফোল্ডারের নাম হোক, ফাইলের নাম হোক, যদি কোনো কারণে ভুল হয় তবে আমরা ওই ইমেজের নাম অনুযায়ী অল্টারের মধ্যে আমরা কিছু লিখে দেব, যেন আমরা বুঝতে পারি সাইটে গিয়ে যে এইখানে আমার একটা ইমেজ ছিল, এইখানে কোনো এক কারণে ভুল হয়েছে, এখানে অল্টারের নামটা শো করতেছে। বুঝতে পারছি ভাই। এইখানে যেহেতু একটা ইমেজ, যখন আমরা সাইট করব অনেক ইমেজ থাকবে, অনেক কোড থাকবে। এখন এই কোডের মধ্যে কোন ইমেজটাতে পাই নাই, এটা যদি অল্টার ট্যাগ না দিই আমরা কিভাবে বুঝবো যে এইখানে কোন ইমেজ ছিল? এইটা সুবিধা করার জন্য হচ্ছে আমরা অল্টারে দেব, যে অল্টারে ইমেজ না পাইলে ইমেজের অল্টারের নামটা ইমেজে চলে আসবে। আর ইমেজ শো করলে তখন অল্টারের লেখা হ্যাঁ, যেটা এই থাকবে দেখেন এটা শো করবে না। ইমেজ, দেখেন আমি দেখাই, ইমেজের পাথ ঠিক আছে, ফাইলও ঠিক আছে, সব ঠিক আছে। এখন যদি আমি রিলোড দিই, দেখি কি ইমেজ করে না অল্টার করে। দেখেন এখন কিন্তু লোগো ইমেজ নামে কোনো লেখা নাই, অর্থাৎ অল্টার শো করে নাই। যখন ইমেজের পাথ ঠিক থাকবে তখন ইমেজ শো করবে, যখন ইমেজটার পাথ মিসিং হবে তখনই অল্টার শো করবে। বুঝতে পারছি। অল্টার দেওয়ার আরো ছোট্ট একটা কারণ হচ্ছে, এটা যারা এসইও করে তারা বুঝবে, এই অল্টারের মধ্যে যে নামটা দিবেন ওইটা এসইওর ক্ষেত্রে খুবই গুরুত্বপূর্ণ। যেমন আপনার সাইটে আপনার নাম লিখে সার্চ দিলেন, এখন আপনার সাইটে আপনার নাম, সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন অর্থাৎ এসইও মূলত কিওয়ার্ড দিয়ে হচ্ছে বেশি ইফেক্টিভ। তো আপনি যদি এই অলটার মধ্যে আপনার নামটা দেন, অর্থাৎ এই নামটা আপনার ইমেজে গেল, এই ইমেজটা আপনার সাইটে আছে, তো এই নামটা দেখা গেল সার্চ দিলে ওই নামটা দিয়ে এই ইমেজটা আসার সম্ভাবনা অনেকখানি বেশি থাকে। এই কারণে যারা এসইও করে দেখবেন তারা এইসব অল্টার ট্যাগ গুলাতে এইসব ফালা দিয়ে তাদের নিজস্ব সার্চ কিওয়ার্ড গুলা দেয়। এটা যারা এসইও করে তারা করে। তো আমরা আমাদের ডেভেলপার আমাদের সুবিধার্থের জন্য আমরা এখানে ইমেজের নামটা দেব, যেন কোথায় ইমেজের পার্টটা পায় নাই সেটা যেন আমরা সহজে বুঝতে পারি, এটা আমাদের জন্য দেব। আর কোনো প্রশ্ন কারো? আর যদি কারো কোনো প্রশ্ন না থেকে থাকে তাহলে আমি ক্লাসটা আজকের মতো শেষ করতে চাচ্ছি। আচ্ছা ভাই। আপনাদের হোমওয়ার্ক বুঝা পাইছেন? জি ভাইয়া। আর কালকের থেকে ইনশাল্লাহ ওকে ভাইয়া। হ্যাঁ সবাই ক্লাস করবেন, সবাই ক্লাসে থাকবেন। আসসালামু আল্লাহ আলাইকুম। হাফিজ। ওয়ালাইকুম আসসালাম।